যিনি একসময় সুন্দরবনের বহু মানুষকে এইসব এই যে আমরা যেসব যেমন জেমসপুরে বলুন বহু জায়গায় ইনি একসময় বহু মানুষকে মানে সুন্দরবনে জীবিকা অর্জন করে নিয়ে এসে তাদের মুখে মুঠো রোজগারের খাবারও তুলে দিয়েছেন। তো সেটা কিভাবে হয়েছে বা কি রকম পরিস্থিতির মধ্যে উনি সেই কাজগুলো করেছেন আমরা পুরো জানবো এবং ওনার কাছ থেকে আমরা দুটো পার্ট আমরা শুনবো। যেটা হলো একসময় সুন্দরবনের মানুষকে উনি যেভাবে সাহায্য করেছেন, বহু মানুষ খেতে পারতো না বা জঙ্গলে মানে যেতেন, তাদেরকে কিভাবে উদ্ধার করতেন বা কিভাবে তাদের রক্ষা করেছেন সেই সব ঘটনা আমরা শুনবো। তো আমরা ফার্স্ট শুনবো উনি একসময় জলদস্যু যেটা বলা হয় সেই সময়ও কাজ করেছেন শুধুমাত্র সুন্দরবনের মানুষের দুমুঠো রোজগার তুলে দেওয়া, যারা খেতে পায় না, দিন দরিদ্র দুঃখে কষ্টে জীবন কাটিয়েছে, তাদের মুখে দুটো রোজগার তুলে দিতেন। সেই সুন্দরবনের জীবিকা বলুন জলদস্যু করে কিভাবে তাদের মুখে রোজগার তুলে দিতেন সেই ঘটনাটা ফার্স্ট আমরা শুনবো। তো আসুন আগে ওনার পরিচয়টা নেই। আমার নাম মধুসূদন মন্ডল। এই জঙ্গল জীবনটা শুরু কত বছর ধরে বা এখনো চলছে বা কি একটু যদি? আপাতত 40-42 বছরও আমার জঙ্গল জীবন চলছে। তো 15 বছর বয়স থেকে কিংবা আরো কম 14-13 বছর বয়স থেকে আমি জঙ্গল করা শুরু করেছি, মানে আমার ঠাকুর দাদার সঙ্গে থেকে। তারপরে বাবার থেকে কাকার থেকে এবার সবাই যখন আস্তে আস্তে মারা গেছে, আমি তখন নিজের ছেলেদের নিয়ে জঙ্গল করা শুরু করেছি। আবার নিজের ছেলে ছাড়াও সাথে সাথে এখানকার মানে গ্রামের বন্ধু বান্ধব সাথীদের সঙ্গে করে নিয়ে বিভিন্ন ভাবে জঙ্গলের যে কোনো কাজ, মানে মাছ ধরা, কাঁকড়া ধরা থেকে আরো মধু ভাঙা, যেটা হচ্ছে পাশে মধু ভাঙতে যাওয়া, সমগ্র রকম কাজ আমরা এই জঙ্গল থেকে আমি করে থাকি। এটা আমাদের বংশ বরাবরই বললে চলে, মানে আমার ঠাকুরদাদা জঙ্গল জঙ্গল করে এসছে, বাবাও জঙ্গল করেছে, কাকারাও জঙ্গল করেছে, এবার আমি করছি, আমার ছেলেও করতে করতে আমার ছেলেরা, আমি নিজের থেকে ছেলেদের বলেছি যে এখন জঙ্গলের পরিস্থিতি ভালো না, তোরা অন্য কাজকর্ম দেখ। হয়তো বংশ বরাবর আমাদের এটা ছিল কিন্তু আছে, কিন্তু এগুলো ঠিক না, তুই আস্তে আস্তে পা টেনে নি। সেইভাবে আমার 2 ছেলে আর এখন যায় না, বর্তমান আমি বন্ধ করিনি, সেইখান থেকে আমি এখনো চালিয়ে যাচ্ছি জঙ্গল। তো এক সময় আমরা শুনেছি যে এরকম মানে জঙ্গলে করতে গিয়ে বহু যেটা বলা হয় জলদস্যুর এক কাজবাজ করেছেন, যেরকম আমরা একজনের নাম শুনেছি বাচ্চু সর্দার, যিনি এরকম বহু মানুষকে মানে উনি নিয়ে আসতেন ঠিকই, কিন্তু নিজের ব্যবহার করতেন না, সেটা অন্য মানুষকে অপরকে সাহায্য করতেন। এরকম আপনারও ঘটনা আছে, সেই ঘটনাটা যদি একটু তুলে ধরেন কিভাবে? দেখুন, তখন যেমন কথা বলি 80-84 সাল, তো 80-84, 88-90 মানে এরকম দিকে মহামারী অভাব ছিল আমাদের এখানে। যে অভাবটা পরিষ্কার কথা বলতে হয়, ঢেপের ভাত করে খেতে হতো মানুষকে, শালুক তুলে খেতে হতো, মানে ধানের যে ক্ষেত থেকে শালুক তুলে এনে বাড়িতে সিদ্ধ করে খেতে হতো পরিবারকে। ধান চাল লেবি মানে সব অন্য এর থেকে বিক্রি হয়ে যেত, আমাদের গ্রামে কিছু থাকতো না। আর এত আমন ধানের চাষ ছিল না, যেটা হচ্ছে বোরান ধানের চাষ ছিল, তখন জমিতে ধান হতো খুবই কম। যে ধান বেশি মূল্য দিয়ে বাইরে চলে যেত, ঢোসা ওখান থেকে নিয়ে বাইরে চলে যেত। আমাদের এখানকার লোক যারা খুব বড় লোক ছিল, যাদের 40-45 বিঘা জমির মালিক ছিল, তারা হয়তো কিছু ধান রেখে আর সমস্ত ধান চাল বিক্রি করে দিত। তখন আমাদের এত দারিদ্রতা, যেটা হচ্ছে আমাদের মায়েরা বলতে গেলে লোকের বাড়ি, ওই বড় লোক বাড়িতে ঢিকি ছাটাই করে যা খুদ গুঁড়ো আনতো সেইগুলোই মানে খাওয়া দাওয়া হতো। আর আটা ভুট্টা মাজলো এই সবগুলো খেতাম। সাথে সাথে এইরকম দুদিনে আস্তে আস্তে আমি যখন বড় হলাম, তখন দেখলাম যে অভাবই কোনো রকম কাটছে না। তখন বামফ্রন্টের যুগ, বামফ্রন্ট এসে কিছুটা হয়তো সাশ্রয় করলো, যেটা হচ্ছে এখানকার জমিদার জোরদাররা যখন মাইনে খাটাতো 4 মাস 3 মাস করে মানুষ তাদের বাড়িতে মাইনে খাটতো কিছু ধানের মানে বিনিময়ে, তো এরকম রাত 11টা পর্যন্ত তাদের দিয়ে কাজ করানো হতো। সেই সব আন্দোলন করতে করতে আস্তে আস্তে বামফ্রন্ট সরকার কি করলো, খাস বিলান জমি, যেটা ভেস্টেড জমি যেটা বলে, জোরদাররা দখল করে রেখেছিল, সেই সব জমি গরিব মানুষদের কিছু বিতরণ করে দিল। সেই জমির থেকে আমার বাবারা কিছু জমি পেয়ে সেইখান থেকে একটু যেন আস্তে আস্তে দিনের মানে এটা কমতে থাকলো, দারিদ্রটা কমতে থাকলো। কিন্তু দারিদ্র কমলেও আমরা সচ্ছল পাচ্ছি না, মানে দিনের বেলা যদি ভাত খাইতে রাত্রে আটা ঘুঁটে খেতে হবে, এইরকম পরিবেশ পরিস্থিতি হলো। তারপরে আস্তে আস্তে মানুষ এমনিতেই শখে, এই জলদস্যু বলুন, আর আমরা শখে হয়নি, মানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে খুব অভাবে তাড়না। যখন মানুষ খেতে পাতাম না, এরকম বন্ধু বান্ধব জুটে কি করব, কাঁকড়া ধরে এনে, তখন কাঁকড়ার দাম ছিল কত, 15 টাকা পোন, মানে 80টা কাঁকড়া গুনে দিতে হবে। আবার যেটা একটু সাইজ ছোট হবে তার জোড়া দিতে হবে, দিয়ে এখান থেকে ক্যানিং নিয়ে সেই কাঁকড়া দাঁড় বেয়ে সেই
সেই ক্যানিং ঘাটে তখন হাঁড়ি ঘাটা ছিল ক্যানিং এ, সেই হাঁড়ি ঘাটায় ওখানে রাত্রে রেখে রাত্রে আবার উড়িয়াদের মেয়েরা এসে ওই কাঁকড়া চুরি করে নিয়ে যাবে, ওখান থেকে পাহারা দিতে হবে সারাদিন দাঁড়বে গিয়েও। এরকম পরিস্থিতিতে সেই কাঁকড়া উড়িয়ারা ওখানে কিনে নেবে 15 টাকা পন, মানে 80টা কাঁকড়ার দাম 15 টাকা, এরকম দিয়েও ঠিক মতো আমাদের চলতো না। তারপরে এই আস্তে আস্তে আজকের এর থেকে নিয়ে এই ওইখান থেকে নৌকো, আর ওখানে একটা গেতি হিংসা ছিল, মানে মৎস্যজীবীদের মধ্যে জঙ্গলে কিন্তু একটা গেতি হিংসা থাকে। এই হিংসা মনোভাব যে ও আজকের ওই খালটা যদি বেয়ে দেয় তাহলে ওকে হটানো যাবে কি করে, তাহলে ওকে ভয় দেখাতে হবে, তাহলে ওকে এই করতে হবে। আস্তে আস্তে এইভাবে সাহস বাড়তে বাড়তে তাদের কাঁকড়া তুলে নেওয়া, তাদেরকে চাল ডাল তুলে নেওয়া, এইরকম ভাবে বিতাড়িত করে মানে আস্তে আস্তে সে জলদস্যুতে পরিণত হওয়ার কোনো পরিবেশ পরিস্থিতিতে আসতে হলো। তারপরে আস্তে আস্তে যখন এইরকম হয়ে গেল, এটা প্রচলন হয়ে গেল, আরো দুটো বন্ধু বান্ধব সঙ্গে জুটে গেল, গিয়ে একটা দলবদ্ধ ভাবে আমরা কিছু জায়গায় এরকম অভাবে তাড়নায় হয়তো করেছি বয়সের কালে, তার জন্য আমরা যথেষ্ট সাজাও পেয়েছি। স্বাভাবিক, এই জিনিসটা তো আপনারা নিজেদের জন্য করেনি, অপরকে সাহায্য করতেই তার জন্য, যেটা খাওয়ার অভাবে বহু মানুষ খেতে পারতো না, সেগুলো নিয়ে এসে তাদেরকে তুলে দেওয়া, এরকম সাহায্য সহানুভূতি মানুষ করতে হয়েছে। এবং যারা খুব দুস্থ ছিল, এই তোদের চলছে না, তুই আমার সঙ্গে আয়, আমি তোদের নিয়ে দেখি একটা কোনো কাজকর্ম করিয়ে দিয়ে তোকে দিয়ে সচ্ছল করে দিতে পারি কিনা। আপনারা শুনলেন যে উনি যে কথাটা বললেন না যে জলদস্যু, বা আপনারা শুনেছেন যে হ্যাঁ জলদস্যু হতে হয়েছে এই কারণে যে পেটের দায়ে এবং অন্য যে কষ্ট দুঃখ সহ্য করতে পারেনি বা তাদের মুখে যদি কিছু তুলে দেওয়া যায়, সেই কারণে কিন্তু এনারা সেই পথটা নিয়েছিল। তো সেই জলদস্যুর পথটা নিয়েছিল, কিভাবে উনি সেই জলদস্যুতে পরিণত হয়েছিলেন। এবং যদি ভিডিওটি দেখে আপনাদের মনে জায়গা করে নেয় তাহলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিন। চলুন দেখা হচ্ছে পরবর্তী পর্বে।